বিশ্বাস বিশ্বাস লক্ষণ বিশ্বাসটা কে? আমাদের পাড়ারই ছেলে। কি করে? ও এখন তো শুনছি ও সিভিল পুলিশ বলছে সবাই, আমি তো জানি না, আমি তো এখানে থাকি না, আমি তো এইসব খবর স্যার আজকেই আমাদের গ্রুপে আবার ইনস্ট্রাকশন দিয়েছেন একদম ডিটেল করে, ঠিক আছে, এবং স্যার আমাদেরকে 7 দিনের টাইম দিয়েছেন, তার মধ্যে ফায়ার অডিট করার সব হাসপাতালে সব লেভেলে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকের খবর দেখলে আপনারা শিউরে উঠবেন। চাকরির প্রলোভনে কিডনি পাচার, সল্টলেক সুকান্তনগরে গ্রেপ্তার মিডলম্যান। আর যেটা শুনলে আপনারা চমকে যাবেন সেটা হচ্ছে যে এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে একজন সিভিক ভলেন্টিয়ার, তিনি গ্রেপ্তার হয়েছে। ভাবতে পারছেন? সেই জন্য আজকের আমাদের প্রতিবেদনের শিরোনাম, চাকরির টোপে লুধিয়ানা নিয়ে কিডনি কেটে নিল, বিধাননগরে কিডনি পাচার চক্র ফাঁস, গ্রেপ্তার প্রভাস, মাস্টার মাইন্ড শাকিলের খোঁজে পুলিশ। দেখুন সেই প্রতিবেদন। দেখলেন তো কি মনে হলো? মানুষ পেটের দায়ে চাকরি খুঁজছে, আর সেই চাকরি দেওয়ার নাম করে মানুষকে কেটে, তার পেট কেটে তার থেকে কিডনি বের করে নেওয়া হচ্ছে। ভাবছেন কোথায় আছি, সমাজটা কোন দিকে এগিয়ে চলেছে? এই পশ্চিমবঙ্গের মানুষ কি এ ঘটনা তাদের প্রত্যাশা করেন? যেখানে মানুষ এক মুঠো অন্নের জন্য, কর্মের জন্য একজনকে বিশ্বাস করে যাচ্ছেন, তারপর তাকে সেখানে বাইরে নিয়ে গিয়ে তার কিডনি কেটে কিডনি বা নিয়ে তারপর সেই কিডনি বিক্রি করা হচ্ছে, আর এর সঙ্গে যুক্ত রয়েছেন একজন সিভিক ভলেন্টিয়ার। কোথায় লজ্জায় মুখ লুকোবো কোথায় আমরা? সল্টলেক সুকান্তনগর ত্রিনাথপল্লীর মঙ্গল মণ্ডলকে মোটা বেতনের চাকরির প্রলোভনে লুধিয়ানা নিয়ে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে বা কিডনি কেটে নেওয়ার অভিযোগ ইউএসজি ও সিটি স্ক্যানে ধরা পড়ে। বিধাননগর দক্ষিণ থানা মিডলম্যান প্রভাস মণ্ডলকে গ্রেপ্তার করেছে। কিন্তু সমাজকে এইভাবে যারা ক্ষতি করছে, একটা গরিব মানুষ, একটা দরিদ্র মানুষ দুটো মুখে অন্নের জন্য, পরিবারকে বাঁচানোর জন্য কাজে যাচ্ছেন, সেখানে তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে কিডনি নিয়ে সেই কিডনি বিক্রি করে অর্থ লোলুপের দল অর্থ উপার্জন করছে। এই খবর বলতে ভালো লাগছে না, বিশ্বাস করুন, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। মানুষের কর্ম থাকবে না, মানুষের ফান্ডামেন্টাল রাইটস, অধিকার, জন্মগত অধিকার, কর্ম, বাসস্থান, এগুলো তাদের জন্মগত অধিকার। সেই জন্মগত অধিকার থেকে বঞ্চিত করে পশ্চিমবাংলার বুকে কি চলছে? অভিযোগ, প্রভাসের নিজেরও একটি কিডনি নেই, সেও চক্রের শিকার। জেরায় ইউপির শাকিল নামে মূল মাস্টার মাইন্ডের নাম উঠেছে। এই চক্রে দক্ষিণ বিধাননগর থানার সিভিক ভলান্টিয়ার লক্ষণ বিশ্বাসের নাম জড়িয়েছে বলে অভিযোগ। পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত চলছে। যতই তদন্ত চলুক, এ ঘটনার কঠোর শাস্তি মানুষ চাইছে, আমরাও চাইছি। আর এই খবর দেখার পরে আপনারা প্রশ্ন তুলবেন, আমাদের প্রশ্ন থাকছে আপনাদের জন্য, যে কিডনি পাচার ফাঁস হলো, আমরা ফাঁস করলাম, কিন্তু কিডনি চাকরির নামে কিডনি চুরি, এটা কি মেনে নেওয়া যায়? বিধাননগর দক্ষিণ থানা, গ্রেপ্তার রয়েছেন প্রভাস, সিভিক জড়িত। ভাবতে পারছেন, সিভিক ভলান্টিয়ার যারা পুলিশের একটা অংশ, পুলিশ যাদেরকে পুলিশের সাথে কাজ করেন, তারা জড়িয়ে পড়ছেন কিডনি পাচারে। আমাদের সমাজটাকে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে? আমরা এই ঘটনা চাই অবিলম্বে বন্ধ হোক, যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হোক। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং কিন্তু খুঁজে খুঁজে এই ধরনের ব্যতিক্রমী খবরগুলো আপনাদের সামনে নিয়ে আসে। আজকের এই খবর যদি মনে হয় সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য এই খবর মানুষের কাছে আপনাদের পৌঁছে দেওয়া দরকার আছে, তাহলে আমাদের খবরটাকে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, জানাবেন আমাদের। আর আমরা কিন্তু রয়েছি
মানুষের সেবায়। আমাদের একটাই স্লোগান, সত্যমেব জয়তে। আপনাদের পাশে চাই। আমাদের খবরটাকে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। বলুন। আপনি আজকে এখানে এলেন যে একটা কমপ্লেন এসেছিল আমাদের কাছে যে একটা কিডনি ফোর্সফুল এক্সট্রাকশন অফ কিডনি হয়েছে উইদাউট কনসেন্ট। কমপ্লেনটা আসার পরে স্বভাবতই, এটা তো বিরাট বড় কমপ্লেন না, সেই কমপ্লেনটা আসার পরে আমাদের কাছে আমাকে আসতেই হলো। আমরা প্রিলিমিনারি কথাবার্তা বললাম। যে কমপ্লেনেন্ট তার নাম হচ্ছে মঙ্গল মণ্ডল, 31 বছর বয়স। তো আজ থেকে প্রায় 1 মাসের আগের ঘটনা, প্রায় 26-27 দিন আগে এখানেরই আরেকজন ব্যক্তি, ওনার মুখ থেকে যেটুকু নাম শোনা, তার নাম হচ্ছে প্রভাস মণ্ডল। হ্যাঁ, প্রভাস মণ্ডল। উনি একে বলে যে, এখানে গ্লাভস ফ্যাক্টরিতে এই ছেলেটি কাজ করতেন, একে বলে যে আপনার এর থেকে অনেক ভালো কাজ দেবে। তো সেই ভালো কাজ যেটা দেবে সেইটা দিয়ে দাও, ভালো কাজ দেওয়া হবে, অনেক বেশি মাইনে পাবে, সেই জন্য এখান থেকেও বেরিয়ে যায়। এবং হঠাৎই কতগুলো জিনিস যেন মিলছে না, একটু সন্দেহজনক। সেটা যে এ চলে গেল কথা মানে বলার প্রায় আধ ঘন্টার মধ্যে সে ট্রেনে উঠে পড়লো। কোনো জামা কাপড় বাড়ির লোক মানে নিজেও বলছে কিছু না নিয়ে গেছে। সোজা গিয়ে নামলো লুধিয়ানা। লুধিয়ানাতে একটা হোটেলে ওকে রাখা হলো। সেখানে একদিন সেখানে সাকিল বলে একজন, হ্যাঁ সাকিল বলে একজন লোকের সঙ্গে ওদের কথা হলো লুধিয়ানায়। সেখান থেকে ও নিয়ে গিয়ে সোজা হাসপাতালে ভর্তি হলো। ওকে এর আগে এখানে যাওয়ার পূর্বে কিন্তু একটা ব্লাড টেস্ট করিয়েছিল আমাদের শান্তিনগর থেকে, মানে 36 নম্বর ওয়ার্ড। আর ব্লাড টেস্ট আর সিটি স্ক্যানও এখান থেকে, মোস্ট লাইকলি সিটি স্ক্যান যেভাবে এক্সপ্লেন করলো, হয়েছিল অ্যাপোলো হাসপাতাল থেকে। তো সেই দুটো কিন্তু এখান থেকে বেরোনোর আগেই করানো হয়েছিল। ও ওখানে গিয়ে যখন পড়লো লুধিয়ানা থেকে নিয়ে গিয়ে একটা স্টেশনের কাছে একটা ঘরে রাখা হয়। তারপরে ওকে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে একটা চ্যানেল করা হয়, আইভি লাইন বা আইভি অ্যাক্সেস। তারপরে সেখানে একটা ইঞ্জেকশন দেওয়ার পরে ঘুমিয়ে পড়ে। সেখান থেকে ওঠার পরে ও দেখে যে ওর সর্বত্র নল সব লাগানো রয়েছে, প্রস্রাবের নল লাগানো আছে, খাবারের নল নাকে দেওয়া আছে, পেট থেকে অনেক নল বেরিয়েছে এবং স্যালাইন চলছে। ব্যথার বেদনা থাকে এবং তারপরে নিজেই অবগত হন যে পেটে একটা জায়গায় বড় কাটা দাগ। সে অবস্থায় উনি থাকেন, 3-4 দিন থাকার পরে ওকে ছুটি করে দেওয়া হয়। ও ফিরে আসে এখানে। ফিরে আসার পরে এখানে তো আমাদের থানায় কমপ্লেন করেন। থানায় কমপ্লেন করার পরে প্রভাস মণ্ডল নামক ব্যক্তিটি তো গ্রেফতার হয়েছেন শুনলাম। আমি আইসি সাহেবের সঙ্গে কথা বললাম ফোনে। তো আমাদের এখানে রাখা হয়েছে সত্যি চেক করার জন্য যে কিডনিটা আছে না নেই। প্রিলিমিনারি আলট্রাসোনোগ্রাফি করে দেখা হয়েছে যে বাঁ দিকের কিডনিটা নেই। এবার কিডনি নেই এর দুখানা কারণ হতে পারে। আমাদের যদিও ওপরে কাটা দাগ রয়েছে, সেলাই কাটা হয়নি এখনো, মানে বেশ সদ্য ব্যাপারটা। তো এমনও হতে পারে যার কিডনি ছোটবেলা থেকে একটা কিডনি ছিল, সেটা রিকনফার্ম করতে হয়, যে কারণে সিটি স্ক্যানের কথা বলা হয়েছিল। কিন্তু সিঙ্গেল কিডনি থাকলে ইউজুয়ালি আমরা সিটি স্ক্যান বলি না, কারণ একটাই যার কিডনি রয়েছে তার স্ক্যান করা থেকে সেই যেটুকু কিডনি রয়েছে, যে কিডনিটা রয়েছে তার উপরে বেশি অধিক চাপ পড়বে। তো আলট্রাসোনোগ্রাফির উপর ভিত্তি করেই আগামীকাল আমরা এখান থেকে আমাদের বিসি রয় মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে রিপোর্ট দিয়ে দেওয়া হবে যে একটাই কিডনি আছে। কিডনি চুরি না সদিচ্ছায় কিডনি দান এবং পরবর্তীকালে পয়সার ভাগ বটরায় বিতর্ক, এটা সংশয়। আমরা এক্ষুনি এটা নিয়ে কোনো আলোকপাত আপনাদের করতে পারবো না। তো এটুকু ঘটনা যে ভিন রাজ্যে গিয়ে, পাঞ্জাবে গিয়ে কিডনিটা উনি দিয়েছেন, এটুকু ঘটনা। সদিচ্ছায় দিয়েছেন কিনা এখন উনি পরিষ্কার বলছেন, আমার কোনো রকম আইডিয়া ছিল না, আমাকে ভালো হাউসকিপিং এর কাজ দেবে বলেছিল হাসপাতালে। হাসপাতালে গিয়ে, এখানে গ্লাভসের ফ্যাক্টরিতে চাকরি করতো, তো ওখানে হাসপাতালে হাউসকিপিং, সেই অনুযায়ী ও হাসপাতালেও ঢুকেছে, ওর মনে হয়েছে হাউসকিপিং এর চাকরি দেবে। এবং জিজ্ঞেস করলাম ওকে যে এই চ্যানেল ফ্যানেল করলো কেন করলো? বললো ওই চাকরির আগে ব্লাড টেস্ট করা হবে বলে এগুলো বলেছিল, যে হেলথ চেক আপ এরকম চাকরির আগে হয়। সঠিক তদন্ত হোক, তারপরে পুরো আমরা সত্য ঘটনাটা কি ছিল বুঝতে পারবো।
তবে এটুকু ঘটনা যে প্রভাস মণ্ডল বলে একটি ব্যক্তি যিনি ধরা পড়েছেন, তারও কিন্তু একটা কিডনি নেই, সেটুকু আমরা শুনলাম। আর এরও নেই। পশ্চিমবঙ্গ এমনই একটা রাজ্য যেখানে লাইভ আনরিলেটেড ডোনার প্রচলন রয়েছে এখনো, বাকি কোথাও নেই সেটা। তো এখানে কিডনির বিরাট বড় চক্র রয়েছে, আমি নিজেরাও জানি, আগেও দেখেছি কিডনির চক্র আছে। তো দেখা যাক, তদন্ত হোক। আমি প্রিলিমিনারি রিপোর্ট নিয়ে নিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আমাদের রিপোর্ট, তদন্ত রিপোর্ট জানিয়ে দেবো। কিন্তু গর্হিত অপরাধ যদি সত্যি সদিচ্ছায় না দিয়ে থাকে, আর যদি সদিচ্ছায় দিয়ে থাকে, সেটা কেন হঠাৎ সে পাঞ্জাব অব্দি গেল, টাকার অঙ্ক কত, মুখে যেটুকু বললেন যে বলা হয়েছিল ওকে ও 3.5 লক্ষ টাকা পাবে। এবার এখানেই আমার সন্দেহটা, কোনো চাকরি এরকম হয় না যেখানে বলে দেওয়া যায় যে আমি 3.5 লক্ষ টাকা পাবো। চাকরি বেশিরভাগ সময় মাইনের কথা বলা হয়। তো পেয়েছেন হচ্ছে বাড়ির লোক বললো 1,60,000। তো এই চক্রটাকে যতদিন আমরা অর্গান ডোনেশনের নিয়মাবলী সঠিকভাবে করতে পারবো এবং ফলো করতে পারবো, ততদিন এই কালোবাজারিটা চলবে। ভারতবর্ষ থেকে লাইভ আনরিলেটেড, মানে কোনো রক্তের সম্পর্ক নেই এমন ডোনার, এই জিনিসটা বন্ধ করতে হবে। দেখা যাক, আমরা একটা মাননীয় পশ্চিমবঙ্গে এই নিয়মটা চালু এখন, যে কারণে দেখবেন পশ্চিমবঙ্গে প্রচুর কিডনি ট্রান্সপ্লান্টের ভিড় লেগে রয়েছে। আর যখনই দেখবেন এই জিনিসটা চালু, তখনই তার সঙ্গে কালোবাজারি থাকবে, দুর্নীতি থাকবে, চিকিৎসার ক্ষেত্রে দুর্নীতি থাকবে। এত বছর ধরে হয়ে এসছে। পশ্চিমবঙ্গে এই প্রথম আমরা আছি প্রশাসক হিসেবে, শাসক দল হিসেবে ভারতীয় জনতা পার্টি। নতুন নিয়ম করব বা করব না, করা কতটা উচিত অনুচিত হবে সেই নিয়ে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। তারপরে আমরা কি পলিসির তফাৎ হচ্ছে, ইফ অ্যাট অল, সেটা জানাবো। স্যার, আরো কোনো রকম এরকম পাওয়া গেছে কি যে ওই মাধ্যমে যিনি ধরা পড়েছেন তিনি আরো কাউকে নিয়ে গেছেন? না, যিনি ধরা পড়েছেন তিনি নিজের কিডনি নেই, এনার কিডনি নেই, এবং দুটোর পারা গেল, বাকিটা তো আপনারা থানা থেকে জানতে পারবেন। আছে, চক্র যখন আছে তখন এরকম হবে। একটা সময় আমরা যখন 10 বছর 5 বছর আগে, 1 দশক আগে দেখতাম যে কিডনি সাপ্লাই আসতো মেনলি বাংলাদেশ আর নেপাল থেকে। তো এখন সেগুলো তো এটা তো দেখছি এখন ভারতবর্ষেই হচ্ছে এই জিনিস। কড়া আইন প্রয়োজন আছে স্যার এই রাজ্যে? খুব কড়া আইন, এটা নিয়ে প্রয়োজন আছে না, খুব কড়া আইন হওয়া উচিত। তো এই আইন তো পরিবর্তন করতে গেলে বিধানসভা, সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে তারপরে। আপনার কাছে কারা এসেছিল থানায় যে অভিযোগ না করার জন্য, কারা বলেছিল? লক্ষণ বিশ্বাস। বিশ্বাস লক্ষণ বিশ্বাসটা কে? আমাদের পাড়ারই এক ছেলে। কি করে? ও এখন তো শুনছি ও সিভিল পুলিশ বলছে সবাই, আমি তো জানি না, আমি তো এখানে থাকি না। আমি তো এইসব খবর শুনে, মায়ের শরীর খারাপ এসব শুনেই এসেছি, তারপরে এসে এরকম দেখছি। উনি আপনার বাড়িতে আপনাকে কি বলেছে? উনি বলে গেছেন যে থানায় ডায়েরি টায়েরি করে কিছু হবে না, ওরা 5-6 লাখ টাকা দিলে ও জামিন পেয়ে যাবে, আর হচ্ছে আমি ব্যবস্থা করবো তোর কিডনিটা যাতে ফিরে পাওয়া যায়, আর হচ্ছে তুই সারা জীবন বসে খেতে পারিস, সেই টাকার ব্যবস্থা আমি ওর সাথে কথা বলে তোকে পাইয়ে দেবো। ওর সাথে বলতে কার সাথে কথা বলছে? প্রভাস মণ্ডলের সাথে। প্রভাস মণ্ডলের সাথে? প্রভাস মণ্ডলের সঙ্গে ওর জানা পরিচয়? হ্যাঁ, জানা পরিচয়, কিন্তু একই জায়গায় তো সব থাকে। একই জায়গায় থাকে? হ্যাঁ। মানে সিভিক ভলেন্টিয়ারের কাজ করে, সে এসে বলছে যে হ্যাঁ, আপনারা হ্যাঁ, হ্যাঁ। যাবেন না? না না। কাকে বলেছে এই কথাটা? আপনার? কথাটা আমাকে বলেছে, তো আমার একটা কাকি আছে, সে কাকিও এখানে ছিল, আমার বাবা মাও ছিল, আচ্ছা। মানে সবাই ছিল, ও ছিল ঘরে শুয়ে ছিল, এরকম করে এসে বলে গেছে আমার। মানে সিভিক ভলেন্টিয়ার এই কিডনি বাঁচার সঙ্গে, তাই তো? হ্যাঁ, মনে তো এখন সেটাই হচ্ছে, মানে ও কারণ ও যখন এত বড় কথাটা বলেছে, নিশ্চয়ই ওর সাথে কথা বলে, ওর সাথে যুক্ত আছে, নাহলে তো একটা মানুষ এরকম করে হুট করে বলতে পারে না যে আমি দায়িত্ব নিচ্ছি যে ও তোকে কিডনিটাও দেবে, প্লাস তোকে সারা জীবন বসিয়ে খাবার খরচাটাও ও দেবে। মানে ওর যা অবস্থা হয়েছে, আমার ভাইয়ের যেটা অবস্থা হয়েছে, ও তো আর কোনোদিনই কাজ করতে পারবে না। এবার মেন কথা হচ্ছে, আমার বাবা যা কাজ করে সবই আমার মায়ের পিছনে বেরিয়ে যায়, ডাক্তার ওষুধ টষুধে সব বেরিয়ে যায়। এই মোটামুটি সংসার, আমরা থাকি ভাড়া বাড়ি, সংসার চালাই। এই এখন এর যে অবস্থা হয়েছে, এখন ও ওই অবস্থায় ও ওই কথাটা বলে গেছে যে তোর কিডনিও আমি ফেরত এনে দেবো, প্লাস আবার তোর সারা জীবন বসিয়ে যেতে খেতে পারিস, ওর সাথে কথা বলে। হ্যাঁ হ্যাঁ, ও এসব কথা আমার বাড়ি এসে বলে গেছে। প্রথমে কবে এসছিল এবং কি বলেছিল? কে এসছিল তোমার কাছে? আমার কাছে
কোথায় এসেছিল তোমার বাড়িতে এসে যে বলেছে কাজে নিয়ে যাবে সেই বাড়িতে আসিনি, মানে পাড়ায় তো দেখা হতো, আমি পাড়ায় আসতাম, আমি পাড়াঘাটায় যেখানে কাজ করতাম ওখানে থাকতাম 3 মাস, ওখানেই ছিলাম। বাড়িতে যখন ও এসছে, একটাই তো ঘর, আমরা ও কোথায় থাকবে আমি থাকবো কোথায়, মা বাবা কোথায়, তো কারখানা কাজ করতাম ওখানেই থাকতাম। আমাদের 3-4 দিন কাজ হয়নি, তো পাড়ায় আসছিলাম, পাড়ায় এসছি, 2-3 দিন ধরে বলছে ভাই যে কাজে যাওয়ার কথা বলেছিলাম, যাবে? আমি বলছি, হ্যাঁ যাবো, যখন বলেছে তখন তো যাবো। হাউস কিপিং কাজ বলেছিল, এখানেও হাউস কিপিং কাজে আমাদের নাইটে 10 জনের টিম ছিল, আমি ছেলে জোগাড় করতাম, ও সুপারভাইজার। এবার নিয়ে তো কে তোমাকে বলেছিল এটা? সুভাষ মণ্ডল, তোমার সঙ্গে আগে থেকে পরিচয় ছিল? আগে থেকে মোটামুটি 5-6 বছর হবে পরিচয় আছে, লকডাউন থেকে পরিচয় হয়েছে। এবার আমার কাজে যাওয়ার নাম বলেছে, বলছে তোমার আধার কার্ডটা নিয়ে নিও, একটা টেস্ট করতে হবে, মানে তোমার ব্লাড গ্রুপটা কী আছে জানতে। তা ওইসব খরচা হচ্ছে আমাকে নেয়নি, সাদা মনে কারণে গেছি। ওরা উনি একটা টেস্ট করিয়েছে, কবে গেছে? এখান থেকে মঙ্গলবার দিনটা বেরিয়েছি, তারিখটা জুলাই? জুলাই মাসের শেষের দিকে। ওরা মঙ্গলবার দিনকার নিয়ে গেছে এখান থেকে, আমি ওখানে বৃহস্পতিবার দিনকার ট্রেনটা, আমাকে বলেছিল দিল্লি যাবো ভাই কাজে, তুমি একটা হসপিটালে কাজ আছে, হসপিটাল কাজ, তুমি যখন হসপিটালের কাজ জানো, আর ডিসান হসপিটালে আমি কাজে যেতাম, আমাকে হসপিটাল থেকেও বলেছিল কাজের কথা, আমি ছুটি ছাড়া দেবে না বলে আমি না করে দিতাম। আর ও যখন বললো চলো ভাই তাহলে এখানে বাইরে থাকবে, মাসে 1-2 বার আসবে, মাইনা কম 25,000 টাকা মতো মাইনা দেবে, এরকম বলে আমাকে নিয়ে গেছে। দিল্লি যাওয়ার কথা বলে আমাকে পাঞ্জাবে নিয়ে গেছে, লুধিয়ানায় নিয়ে গেছে। তা আমি তো জানি না কোন, আমি জানি ওরা পাঞ্জাব, পুরো পাঞ্জাবি পরে হয়তো, ঠিক আছে, নিয়ে গেছে। আবার নিয়ে গিয়ে মানে ওদের যে রুম ছিল, রুমে আমি ঢুকতে হবে, মানে ফ্রেশ হয়ে 2 দিন ট্রেনে ছিলাম, চান করিনি, ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে না করতে বলছে রুমে থাকবো না, তারপর স্টেশনের পাশে একটা রুম ওরা বুক করেছে, আমাকে ওরা টোটো করে নিয়ে গেলো, নিয়ে গিয়ে রুমে রাখলো। এবার ওরা ঘুরতে গেলো, আমার জন্য খাওয়া দাওয়া নিয়ে আসলো, আমাকে বলছে তোমাকে বাইরে বেড়াতাম। গেল ওরা কি করতে এমন তো দেখিনি, আমি বেলকুনিতে বেড়াচ্ছি দেখছি, ওরা দেখি ওরা এসছে রুমে, আমি টিভি দেখছিলাম রুমে বসে, আসলো খাবার দাবার খাওয়ালো। 2-3 দিন ওখানে ছিলাম। ওখান থেকে বললো চলো তুমি তো এক জামা প্যান্ট পরেই আছো, মার্কেটিং করতে যাবো। মার্কেটের নাম করে নিয়ে গেলো, নিয়ে গিয়ে ওখানে, ওটা হসপিটাল বলে আমিও বুঝতে পারিনি যে ওটা হসপিটাল আছে, কেউ দেখলে বুঝতে হবে না ওটা, ওখানে ওইসব কাজ হয়। এবার আমাকে পিছন দিক দিয়ে ঢুকেছে, আমি সামনের দিক দিয়ে ঢুকছিলাম, বলছে সামনের দিকে পিছন দিক দিয়ে চলো গেট আছে, সাকিব বলে একটা ছেলে গেছিলো আমার সাথে, ও পিছন দিক দিয়ে নিয়ে গেছে, নিয়ে ঢুকিয়ে দিয়ে চলে এসছে। ওই স্যারের সাথে দরকার আছে, কথা বলবে কাজের বিষয়, স্যার বলেছিল নিয়ে আসছে, নিয়ে আমাকে বসে রেখেছে। তারপর যখন আমাকে একটা ঘরে ঢুকিয়েছে, দেখছি আমার বেড ফেড রাখা আছে, এদিকে 3টে বেড, ওইদিকে 3টে বেড। এবার কি একটা দিল মুখে, আমার আর হুঁশ নেই, মোটামুটি 8টা 8:30 বাজে আমি ঘুমিয়ে পড়ি। হ্যাঁ সন্ধ্যে 7:30-8টা হবে, এখন ঘুমিয়ে পড়ি। যখন হুঁশ এসছে তখন দেখি স্যার মুখে পাইপ ফাইপ ঢোকানো, ঠিক আছে, এইখানটায় ব্যথা ব্যথা করছে, আমরা ঘাপ করে হাত দিয়ে দেখছি এখানে এত বড় টিক্স। প্রথম ওই ছেলেটা, আমিও জানি না, 2-3টে 4-5টা ডাক্তার ছিল, ওরা আমাকে ওখানে আবার কি মুখে দিলাম, জল চাইছিলাম, মুখে পাইপটা ঢুকছে তো, গা পা গুলাচ্ছিল, জল চাইছিলাম, আবার মুখে একটা সিসি থেকে ভেঙে কি ঠেকে দিল এখানটায় চোটে, আবার 2-3 ঘন্টা আমি বেরোই। আবার যখন ঘুম ভাঙে তখন বলছে দাদা জল দাও না একটু দাদা, তারপর ওর নাম তো জানতাম না তখন, আবার জল চেয়েছি, বলছে ভাই তোমাকে জল দেওয়া যাবে না, আমি তোমার নামটা কি বলো, বারবার তোমাকে ডাক, ও বললাম আমার নাম ওই আকাশ, ঠিক আছে। আমি বললাম দাদা জল দাও, দাদা কী হয়েছে আমার এখানে এখন এত বড় টিক্স কেন, ও তখনও কিছু বলেনি। তারপরে 2 দিন যেমন রোববার সোমবার দিনকার, শনিবার রাতে আমাকে ও নিয়ে গেছিলো। সোমবার দুপুরবেলা মোটামুটি 3টে 3:30 বাজে, আর যে আকাশ বলে ছেলেটা, একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসলো, আমাকে টেচারে করে নিয়ে অ্যাম্বুলেন্সে রাখলো, ও বাইরে নিয়ে গেলো, সেলাইন চলছিল হাতে, ও বাড়িতে নিয়ে গিয়ে 2 দিন রাখলো। তখন জিজ্ঞেস করলাম ওকে পরে, ও যখন আমার জন্য জুস ফুস নিয়ে আসছে, আমি দাদা তুমি এসবগুলো নিয়ে আসছো, আমার তো খিদে পাচ্ছে, আমি কী খাবো, বলছি তোমার লিকুইড খেয়ে, আমি দাদা এটা কিসে হয়েছে, বলছি তোমার এরকম একটা কিডনি বার করে নিয়েছে, আমি এটা কার বুদ্ধি কে করেছে, বলছি তোমার কাছে নিয়ে এসছে সুভাষ মণ্ডল, সেই করেছে। হ্যাঁ ওকে সবাই ওখানে বাবু ভাই বলেছিল। সুভাষ মন্ডলের বাড়ি কোথায় এখানে? এখানে 10 নম্বর গলিতে ভাড়া থাকে, আর নিজের যে ভিটে বাড়ি যেমন আমরা হরিণডাঙ্গা বাজার। তারপর তোমাকে এখানে কে নিয়ে আসলো? এখানে ওনাকে অনেক কিছু বলার পরে বুঝিয়ে শুনিয়ে মোটামুটি আমাকে নিয়ে আসছিল না, ঠিক আছে, আমি অনেক বুঝিয়ে শুনিয়ে দাদা একটু বাড়ি যাবো এই সেই, তারপর উনি আমাকে তো ওই আকাশের বাড়িতে যেদিনকে বার করলো 2 দিন ওর বাড়িতে ছিলাম, বার করার পরে আমাকে একটা গেস্ট হাউসে রেখেছিল ওরা, 10-12 দিন ওখানে ছিলাম।
ওখানে থাকার পরে তারপর প্রবাসকে অনেক বুঝিয়ে বাজিয়ে মোটামুটি বলছে তুমি বাড়ি যাবে, তাহলে কিন্তু বাড়ি কি পাড়ায় যেতে পারবে না। আমি তাই রাজি হয়েছি, মোটামুটি এলাকায় তো আসতে পারো, তাই রাজি হয়েছি। ঠিক আছে দাদা চলো বাড়ি যাবো। সল্লেগে একটা রুম নিয়েছিল, ওখানে যখন একদিন ছিলাম তখন ও আমার, তারপরে হচ্ছে যখন একদিন ছিলাম জেনে ও জানে আমি এখানে ঠিক ও তো ঘুমাবে, আমি তো বাড়ি বাড়ি চলে যেতে পারি। আর ওকে বুঝে বুঝে দাদা একটু পাড়ায় যাবো চলো, আর বলতে আমরা পাড়ায় এসেছি। ঠিক আছে, তাও আমাকে আসতে দিচ্ছে, বুঝে ভাই তোমাকে যেতে হবে না, তুমি এখানে থাকো না, আমি সব বুঝে নেবো এসে। বুঝে ঘরে যদি বা কেউ দেখে, যদি ধরা পড়ে বললো অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমাকে এইভাবেই বললো যে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওইটা বলার পরে আমি যখন বাড়িতে এসেছি, আমার দিদি বোনরা, আমি ঘরে জামা প্যান্ট পাল্টাতাম, যখন বাইরে চেঞ্জ করছি তখন আমার ছোটো বোন ধরেছে যে দাদা নিশ্চয়ই কিছু হয়েছে, যে দাদা ঘরে থাকার ছেলে, ঘরে সব কিছু করে, বাইরে কেন জামা প্যান্টটা কিনছে। কিডনি ফিডনি বার করে, ওদের অনেক গ্যাং আছে, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, একজন সিভিক ভলেন্টিয়ারের নাম পাওয়া যাচ্ছে, হুম। তার ভূমিকা কি? ও আমাদের বাড়িতে এসেছিলো, এসে আমি তখন শুয়েছিলাম, আমাকে ঘরের লোক যখন বলছে থানায় যাবো, আমার ছোটো কাকি এসেছিলো, বলছিল কেস করবো, আর ওকেও দেখতে যাই আমি ওকে। ঠিক আছে, আমার ছোটো কাকি বলার পরে ও এসে বলছিল আমার দিদিকে, দেখ এখন কেস ফেস যদি করিস তাহলে তুই কিছুই পাবি না, ও 5-6 লাখ টাকা দেবে, দিয়ে বেরিয়ে যাবে, ওদের পয়সা আছে, এইসব কাজ করে বেরিয়ে যাবে। তা ওকে ধরার জন্য তখন ও যখন বলে তার পরদিন করে আমি থানায় গেছি, থানায় গিয়ে বড় অফিসার সাথে কথা বললাম, স্যার এখন বড়বাবু বলেছিল এই সিভিক ভলেন্টিয়ারের কথা? না, তখন ওনাকে বলা হয়নি এইসব, যে এইসব বলেছে, কিন্তু আমার দিদি বলেছে ওর কথা। সিভিক ভলেন্টিয়ারের নাম কি? লক্ষণ বিশ্বাস। লক্ষণ বিশ্বাস। এই সাউথ থানায় সিভিক ভলেন্টিয়ার। তোমার নাম কি? মঙ্গল মণ্ডল।